জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান রবীন্দ্র শিক্ষা ভাবনার আদর্শে একটি ভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় সেই স্বপ্নের পথ বেয়ে এগিয়ে চলেছে। রাজধানীর উত্তরায় 11 তলা সুপরিসর ভবনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সঙ্গীত বিভাগকে সাজানো হয়েছে শান্তিনিকেতনের সঙ্গীত বিভাগের আদর্শে। এখানকার নাট্যকলা বিভাগের রয়েছে দৃষ্টিনন্দন মঞ্চ, শ্রেণীকক্ষ এবং অনুশীলনের চমৎকার সুযোগ সুবিধা। ফ্যাশন ডিজাইন বিভাগে রয়েছে সমৃদ্ধ প্যাটার্ন ল্যাব, সোয়িং ল্যাব এবং ই ফ্যাশন ল্যাব। বিবিএতে রয়েছে আধুনিক শ্রেণীকক্ষ ও পাঠ পদ্ধতি, যা বিশ্বায়নের এই যুগে আধুনিক উদ্যোক্তা তৈরি ও কর্মসৃজনে অবদান রাখবে। এছাড়াও রয়েছে বঙ্গবন্ধু কন্যা সহ সমৃদ্ধ গ্রন্থাগার, ডিজিটাল ল্যাব, দৃষ্টিনন্দন মঞ্চের আধুনিক মিলনায়তন ও রুফটপ ক্যাফেটেরিয়া, উত্তরায়ণ। শিক্ষা, সৃজনশীলতা, কর্ম ও মানবিকতার মূল্যবোধে উদ্ভাসিত হতে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাই। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়। সুধী, শুভ সন্ধ্যা। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক আন্তর্জালিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে চ্যানেল আই অনলাইন এবং বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ থেকে। আর এই অনুষ্ঠানটির পরিচালনায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সচিব, ট্রাস্টি বোর্ড এবং সমন্বয়কারী জনাব রবিন খান। সুধী, আজকের এই আন্তর্জালিক অনুষ্ঠানটির যে শিরোনামটি দেওয়া হয়েছে এটি হলো নাট্যকলা, উচ্চশিক্ষা এবং পেশা। এই বিষয়টি নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কিছুক্ষণ সময় অতিবাহিত করব। আপনারা সবাই জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশে এই প্রথম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়টি ভিন্ন ধারার কয়েকটি বিষয় যেমন নৃত্যকলা, নাট্যকলা, সঙ্গীতকলা, ফ্যাশন ডিজাইন এই বিষয়গুলো নিয়ে একটি এই বিশ্ববিদ্যালয় তার শুভ যাত্রা আরম্ভ করেছে, তার পথ চলা শুরু করেছে। এই পথ চলায় যে আমাদের যে চিন্তা, আমাদের যে দর্শন, যেটা আপনারা একটু আগেই আপনারা দেখেছেন, সেই দর্শনটাকে আমরা আমাদের পাঠ্যক্রমের ভিতরেই নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের সমস্ত চিন্তা এবং আমাদের যে বিষয়, সেই বিষয়গুলোর সাথে যুক্ত করার চেষ্টা করছি। শুধু সৃজনশীল পেশাজীবী হতে প্রাতিষ্ঠানিক নাট্যকলা বিষয়ে সম্ভাবনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে বলে আমার মনে হয়। আর রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পাঠ্যক্রম সাজানো হয়েছে পরিবেশন কলা এ বিষয়ে সমকালীন গুরুত্ব, চর্চা ও প্রয়োজনীয়তার নিরিখে পেশা সুদক্ষ সৃজনশীল শিল্পী গড়ে তোলার লক্ষ্যে। সৃজনশীল এ বিষয়ে উচ্চশিক্ষার পাশাপাশি সুদক্ষ পেশাজীবী হিসেবে নিজেকে তৈরি করাও জরুরি মনে করি। এ বিষয়ে বহুমাত্রিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ যেগুলো রয়েছে তাই নিয়ে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের আজকে এই আন্তর্জাতিক আলোচনা অনুষ্ঠান নাট্যকলা, উচ্চশিক্ষা ও পেশা। শুধু আজকের এই বিষয় নিয়ে আলোচনার জন্য রয়েছে আমাদের মাঝে দুজন তরুণ প্রজন্মের দুজন বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন এবং তার কর্ম এবং সৃজনশীলতায় যিনি ইতিমধ্যে বাংলাদেশে তার স্বাক্ষর রেখেছেন, সে এরকম দুজন ব্যক্তিত্ব, যার একজন হলেন কিজি তাহিন। ইনি হচ্ছেন লেখক এবং উন্নয়ন কর্মী। তার অভিজ্ঞতার ঝুলিতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শিল্প সংস্কৃতি, ঐতিহ্যবাহী শিল্প সংস্কৃতি, বিভিন্ন বিষয় নিয়ে তার বহুমাত্রিক কর্ম এবং অবদান রয়েছে। এবং ব্যক্তিগতভাবে তিনি একজন লেখক। তার বেশ কিছু বই ইতিমধ্যে সমাদৃত হয়েছে পাঠক সমাজে, এবং তিনি তার এই অল্প বয়সে তার যে বাংলাদেশের যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রির একজন পরিচিত মুখ হয়ে উঠেছেন। আমন্ত্রণ জানাচ্ছি কেজি তাহিনকে। এরপরে আমাদের মাঝে রয়েছেন আরেকজন নাট্য ব্যক্তিত্ব, শিক্ষক, গবেষক সুদীপ চক্রবর্তী। সুদীপ চক্রবর্তী আপনারা জেনে আনন্দিত হবেন, গত 1 মাস হলো উনি বাংলাদেশে এসেছেন। সম্প্রতি উনি যে কাজটি করেছেন
পিএইচডি করেছেন লন্ডনে পিএইচডি করে, এবং সেই পিএইচডি কালীন যে বিষয়টা ছিল সেটাও বাংলাদেশের যে আন্দোলন, বাংলাদেশের যে বিভিন্ন, আমি হয়তো সরাসরি আমি সুদীপকে বলবো যে আপনার বিষয়টা আপনি একটু যদি এখানে বলে দেন, আমি ওইভাবে টাইটেলটা বলতে পারছি না, কিন্তু আপনি যে কাজটা করেছেন, যে কাজটা একেবারেই বাংলাদেশের আন্দোলন, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক আন্দোলনগুলো রয়েছে তার সাথে কিভাবে নাট্যকলা, সঙ্গীতকলা, পরিবেশন কলা কিভাবে যুক্ত, সেই ব্যাপারগুলো নিয়ে আপনি কাজ করেছেন। তো পাশাপাশি সুদীপ চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক। উনি দীর্ঘদিন ধরে থিয়েটারের সাথে, বাংলাদেশের থিয়েটারের সাথে কাজ করছেন। তার প্রশংসিত বেশ কিছু কাজ দেশে বিদেশে নানাভাবে সমাদৃত হয়েছে, আলোচিত হয়েছে। আসুন আমরা এই দুজন ব্যক্তিত্বের মাধ্যমে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করতে পারি। আমি শুরুতেই যেতে চাই আসলে কিচির কাছে। কিচি, এই যে আমাদের যে নাট্যকলা, এই যে বিষয়টা আমরা নিয়েছি, নাট্যকলা এবং উচ্চশিক্ষা ও পেশা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমরা জানি আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় নাট্যকলা এখনো সামাজিক স্বীকৃতির অনেক নিম্ন একটা স্তরে এখনো রয়ে গেছে। সেই জায়গা থেকে নাট্যকলায় পাঠ এবং তা উচ্চশিক্ষা, এবং সেই জায়গাটায় যদি হয় আরো প্রাইভেট একটা ইউনিভার্সিটি, সেইখানে এর সম্ভাবনা, সুযোগ এবং এই বাংলাদেশ প্রেক্ষিত, এই বিষয় নিয়ে আপনার কথা যদি একটুখানি আপনি বলেন। ধন্যবাদ দীপনদা। আমার আসলে মজা লাগছিল শুনে যে আপনার এবং সুদীপদার সাথে আসলে আমার তো কাজ করার অভিজ্ঞতা হয়েছে, এবং আপনারা আমার বন্ধু, এবং আমরা হয়তো একই প্রজন্মকে আসলে সবার সামনে, একই প্রজন্মের মানুষ আমরা। তো সেখান থেকে মনে হচ্ছিল যে আসলে থিয়েটার কি পেশা, সেই জায়গাতে আপনারাই আসলে উৎকৃষ্ট উদাহরণ যে থিয়েটারকেও পেশা হিসেবে নেওয়া যায়। সুদীপদা বা কিংবা আপনি যেভাবে থিয়েটার চর্চাটাকে একটা পেশাদারিত্বের জায়গায় নিয়েছেন, সেটা কিন্তু খুবই আশা জায়গা নিয়ে যে আমাদের জেনারেশন, আসলে আমাদের প্রজন্ম থিয়েটারকে সিরিয়াসলি নেয়। আমি বিশদে তো আমাদের পরে আলোচনায় কথা হবে, কিন্তু আমার জন্য আজকে আসাটা না ব্যক্তিগতভাবেও কিন্তু খুব মানে একটা মজার জায়গা। আপনি জানেন যে আমার এমন একটা পরিবারে জন্ম, এটা একটু ব্যক্তিগত জায়গা থেকে বলতেই হয়, যেখানে আমার পিতৃকুল এবং মাতৃকুলের একটি বড় অংশ তারা তাদের তারুণ্যের সময়টা শুরুই করেছে মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থিয়েটারকে ঘিরে, এবং একজন না, অনেকজন আর কি, অনেক মানুষ, এবং তারা থিয়েটারে অবদান রেখেছে। সেই সময়টা আপনি যদি তাদের নামগুলো একটুখানি বলেন। আমার এইটা তো খুব বিব্রতকর অবস্থা, আমি নামটা বলতে চাইনি। আচ্ছা, আমার বাবা সে সময় মুক্তিযুদ্ধ পরবর্তী সময় উনি দর্শনের ছাত্র ছিলেন, দর্শন পড়ার পাশাপাশি সেই সময় ঢাকার বাইরে থেকে আসা একজন মানুষ, যার আশেপাশে কেউ কখনো চিন্তা করেনি যে আইন পড়া বা মুক্তার হওয়ার পাশাপাশি আর কিছু করা যায়। তিনি যে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে পড়ে পরিবারের মধ্যে এবং আশেপাশে একটা আন্দোলন, বিপ্লব ঘটিয়ে ফেললেন। আমার বাবার নাম খম হারুন। আমার বড় মামা, যেটা বলছিলাম যে মাতৃকুলেও আছেন, যিনি আসলে শ্রদ্ধেয় আতাউর রহমান, উনিও মঞ্চের সাথে, এবং এখন পর্যন্ত ওনার জীবনের একটা লম্বা যাত্রা, জার্নি উনি মঞ্চকে ঘিরে, মঞ্চের প্রতি পেশাদারিত্ব এবং ভালোবাসাকে ঘিরেই কাটিয়েছেন। এবং আরেকজন হচ্ছেন কামাল উদ্দিন নীলু, ওনারও আসলে যখন থিয়েটার করলেন, থিয়েটার বিষয়ে শিক্ষকতা করলেন, এবং কন্টেম্পোরারি থিয়েটারে ওনার একটা ভূমিকা ছিল, এবং আরো অনেকে আছে আর কি যারা কাজ করেছেন। তো সেই জায়গা থেকে ওই সময় কিন্তু, এখন থিয়েটারে পড়াশোনা করে থিয়েটারকেই পেশা হিসেবে নেবে না, থিয়েটার আমার কাছে, যে আমি নিজে থিয়েটার করি না, কিন্তু আমার বলয় বা চারপাশটা তো আসলে খুবই থিয়েটার কেন্দ্রিক। আমার মনে হচ্ছে থিয়েটার একটা অ্যাস্থেটিক তৈরি করে, নান্দনিক বোধ তৈরি করে, নান্দনিক চোখ তৈরি করে। তো থিয়েটারের মানুষরা সৃজনশীল যে কাজেই যান, সেখানে আসলে একটা অন্য মাত্রা তৈরি হয়, এবং সেটাই হয়েছে। তারা পরবর্তীতে থিয়েটারে, মানে টেলিভিশনে কাজ করেছে বা সিনেমায় কাজ করেছে,
বা বিজ্ঞাপনেও যদি কাজ করে সেখানে একটা নান্দনিক মাত্রা পেয়েছে। তো সেইটা আমরা মনে হয় আলোচনায় আসবে পরে দীপনদা, যে আসলেও আমরা থিয়েটারে পড়াশোনা করে সেগুলো পেশায় যাওয়াটাকে আমরা আসলে সঠিক পেশা বলছি কিনা, সেটা একটা আমার কাছে মনে হয়েছে। আর থিয়েটারে পড়াশোনা করে শুধু থিয়েটারকে আসলে পেশা হিসেবে নেওয়া যায় নাকি, সেটা আমার মনে হয় আরেকটু আলোচনার গভীরে গেলে আমার বলতে সুবিধা হবে। তারপরও একটা আশা জাগা নিয়ে আমি আপনাকে একটা তথ্য দেই যে পৃথিবীর 30 মিলিয়ন জব কিন্তু আসে আসলে ক্রিয়েটিভ সেক্টর থেকে, মানে ক্রিয়েটিভ সেক্টর তৈরি করে 30 মিলিয়ন জব, এবং এশিয়াতে হয়তো সেটা 12.7 মিলিয়ন। এটা আমি করোনার আগের সময়ের, কিছু আগের সময়ের কথা বলছি। তো সেখানে থিয়েটার অবশ্যই একটা ভূমিকা রাখে। বরং আমার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা জানেন কিনা, কারণ আমার কাছে এই তথ্য নেই, বাংলাদেশে এই তথ্য কখনোই থাকে না, যে আসলে থিয়েটার এর সংখ্যাটা কি, আসলে জিডিপিতে কতটুকু কন্ট্রিবিউট করছে। শুনতে খুবই অদ্ভুত লাগছে, কিন্তু আসলে কিন্তু, এবং সুদীপদা যেখান থেকে পড়াশোনা করে এসেছে, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি মূল তো তৈরি হয়েছে ওখানে, এই ডেটাটা কিন্তু থাকে যে আসলে সৃজনশীল পেশা জিডিপিতে কত টুকু ভূমিকা রাখছে, বা জব তৈরিতে কতটুকু ভূমিকা রাখছে। আমরা এই জায়গাটায় ঘাটতি, আমরা সৃজনশীলতাটাকে এত রোমান্টিক, এত কাব্যিক করে ফেলেছি যে এটা যে একটা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, এটা যে একটা সেক্টর, এখানে যে মানুষ কাজ করে এটাকে পেশা হিসেবে নিতে পারে, এটা বললেও আমার মানুষ একটু অন্যভাবে দেখে। আমি এখন এখানে থামি, আমার মনে হয় আমি পরে আবার বলবো। হ্যাঁ, আপনি এখানে ঠিক আছে, কিন্তু আপনার কাছ থেকে যে জিনিসটা জানতে চাইবো যে আপনার ব্যক্তিগত যে পরিসর, কর্ম পরিসর, সেই কর্ম পরিসর পুরোটা জুড়েই রয়েছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির নানা রকম বিষয়ের সাথে আপনি যুক্ত, এবং সেইখানে আপনি কিন্তু দেখেছেন যে কিভাবে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কিভাবে থিয়েটারের বিভিন্ন বিষয়, থিয়েটার মানেই তো শুধুমাত্র মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করা নয়, থিয়েটার একটা সামগ্রিক একটা প্রক্রিয়া, সেখানে নানা কিছু এখানে এর সাথে যুক্ত রয়েছে। সেই জায়গাটা কিভাবে এইখানে যুক্ত হয়েছে বা হচ্ছে, বা এর সম্ভাবনা কি, সেগুলোই কিন্তু আপনার কাছ থেকে ইন ডিটেইল আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। এবারে আসি সুদীপ চক্রবর্তী আপনার কাছে। সুদীপ, আপনার যেমনটা এর আগেও বলেছি, আপনার দুই দিকের একটা ভাস্ট একটা নলেজ আছে, দুই দিকেই, যেমন ইউরোপের তেমনি বাংলাদেশের। এই জায়গা থেকে আপনার প্রাথমিক আলোচনাটা যদি আপনি একটুখানি করেন, তারপরে আমরা আমাদের বিশেষ প্রশ্নের জায়গাগুলোতে তখন আমরা যাব। ধন্যবাদ আমাকে এখানে যুক্ত করার জন্য। আসলে আমিও অত্যন্ত আনন্দিত যে লিপন ভাই এবং কিজির সাথে আজকে এরকম কথা বলার একটা সুযোগ হচ্ছে। যে বিষয়টা নিয়ে আমি প্রায় লিপন ভাই সহ আমাদের সহকর্মীদের সাথে আমরা একটা সংলাপে অবতীর্ণ হই, বিতর্কে জড়িয়ে যাই, যে আসলে, এবং মাঝে মধ্যে কিজির সাথে কথা হয় যে আমাদের বাংলাদেশে এখনো আমরা শিল্পকর্ম, শিল্প চর্চাকে কিভাবে দেখছি, দেখি এখনো আমরা রোমান্টিক দৃষ্টিভঙ্গি থেকে এটা ভালো লাগা শুধুমাত্র ভালোবাসার জায়গা থেকে দেখছি, নাকি এর সাথে জীবিকার এবং জীবনের সম্পর্ক আমরা খুঁজে পেতে পারি বাস্তবতার নিরিখে যদি আমরা বিবেচনা করি, এবং করার কোনো সুযোগ তৈরি হয়েছে কিনা বা আছে কিনা, বা সেটার কিভাবে আমরা এটাকে খুঁজে বের করতে পারি। আমাদের পূর্ব প্রজন্ম যে বাংলাদেশের শিল্প চর্চার নাগরিক আয়তনে, নাটককে যদি আরো স্পেসিফিক্যালি বলি, থিয়েটার চর্চার যে জায়গাটা তৈরি করেছিলেন স্বাধীনতা উত্তর সময়ে, এবং যেখানে অন্যতম দুজন ব্যক্তির নাম, কিজির পরিবারেরই দুজনের নাম আসছে, খম হারুন এবং আতাউর রহমান, দুজনই আমাদের শ্রদ্ধেয় নাট্য ব্যক্তিত্ব, নাট্যজন, অভিনেতা, নির্দেশক, সবকিছু। তো ওনাদের মাধ্যমে যে বাংলাদেশের থিয়েটার চর্চার নাট্য আন্দোলনের চর্চা শুরু হয়েছিল, সেটা ক্রমাগত এসে আমাদের প্রজন্মে এসে পৌঁছেছে যে আমরা জীবিকা হিসেবে নেওয়ার সুযোগ করতে পারছি। আমাদের একটু আগের প্রজন্ম সেই সুযোগটা কেউ পেয়েছেন, কিন্তু আমাদের প্রজন্মে অনেকেই এটা সুযোগ পাচ্ছি যে আমরা নাট্য চর্চা করে বা নাট্য শিক্ষার সাথে যুক্ত হয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা চর্চার সাথে আমরা জীবিকা নির্বাহ করতে পারছি। এবং আমরা আশা করতে পারি এখন এখানে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যদি আমাদের অতীত প্রজন্ম বা পূর্ব প্রজন্ম যেভাবে আমাদের জন্য তৈরি করে দিয়েছেন নাট্যক্ষেত্র, নাট্যচর্চার মুহূর্তগুলো বা প্রাতিষ্ঠানিক শিক্ষা চর্চার জায়গাটা, আমরা এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের উত্তর প্রজন্ম, আমাদের পরের প্রজন্মের জন্য আরেকটা ক্ষেত্র বিস্তৃত করা, যেটা যেন ওরা যারা পড়াশোনা করতে আসছে এখানে, তারা যেন নাটকের সাথে সংশ্লিষ্ট অন্য অনেক বিষয়কে যুক্ত করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। সেটা শুধুমাত্র সরকারি চাকরি দিয়েই নয়, এটা বিভিন্ন রকমের বেসরকারি চাকরি দিয়ে, আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ করে, গবেষণার মাধ্যমে
থিয়েটার নির্মাণের মাধ্যমে অথবা থিয়েটারের সাথে অন্য অনেকগুলো ডিসিপ্লিনের সম্পর্ক তৈরি করে তারা জীবিকা নির্বাহ করার জন্য সুযোগ তৈরি করতে পারেন, সেটা এখন আমাদের দায়িত্ব। আমরা কিভাবে ওইখানে সেতুটা তৈরি করব, যেভাবে আমাদের পূর্ব প্রজন্ম আমাদের সাথে থিয়েটার চর্চার আন্দোলনের এবং শিক্ষা প্রতিষ্ঠানে নাট্য শিক্ষার যে সুযোগটা তৈরি করে দিয়েছেন, যে সেতু তৈরি করে দিয়েছেন, আমরা যেন আমাদের উত্তর প্রজন্মের সাথে পরবর্তী প্রজন্মের সাথে জীবিকা নির্বাহের সূত্রটা তৈরি করে দিতে পারি। এবং যারা বিশেষত বিভিন্ন, মাত্র তো 6টা বিশ্ববিদ্যালয়ে নাটক বিষয়ে পাঠ হয়, তাছাড়া চারুকলা আছে, নৃত্যকলা খোলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং এছাড়া সঙ্গীত বিভাগ আছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে। তো আমরা নাটক বিষয়ে যদি আজকে খুব মোর স্পেসিফিক্যালি আলোচনা করি, আমরা এখানে কথা বলতে পারি যে আমরা কিভাবে নাটককে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, সমাজ, রাজনীতি এবং অন্যান্য অনেক বিষয়ের সাথে, আর্কিটেকচার বা ডেইলি লাইফ, বিভিন্ন পারফরমেন্স স্টাডিজ এর সাথে কিভাবে যুক্ত করে আমরা একটি জীবিকা নির্বাহের ক্ষেত্র এখনই তৈরি করার উদ্যোগ নিতে পারি। ধন্যবাদ। খুবই ভালো কথা। আমরা এবার একটুখানি স্পেসিফিক জায়গাগুলোতে আমরা একটু ঢুকতে চাই। এবার আবার কেজির কাছে একটু ফিরে আসি। কেজি, আপনি যদি দেখেন যে বাংলাদেশের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, আপনি কিছুক্ষণ আগেই কিছু আপনি তথ্য দিয়েছেন, কিছু যে কত পার্সেন্ট ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি থেকে জব অপরচুনিটিস তৈরি হচ্ছে বা জিডিপিতে কিভাবে তার অবদান রাখছে সেই জায়গাগুলো, কিন্তু বাংলাদেশে আনফরচুনেটলি হয়তো আমারও জানা নেই ব্যক্তিগতভাবে এরকম কোনো স্ট্যাটিস্টিক্স আছে কিনা, করেছে কিনা। কারণ এটা না হওয়ারই খুব বেশি একটা কারণ এই শিল্প সংস্কৃতিকে যেভাবে আপনারা বললেন এটা রোমান্টিক বলয়ে আমরা দেখার চেষ্টা করছি। মূলত আমরা এখনো এই 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 পরিবেশন কলাটাকে দেখছি সান্ধ্যকালীন বিনোদনের একটা মাধ্যম হিসাবে দেখছি, এর বেশি হয়তো আমরা এই জায়গা থেকে আমরা দেখছি না। তো সেটা একটা কারণ হতে পারে, যে কারণে এটাকে গুরুত্বের জায়গা থেকে একেবারে নন প্রোডাক্টিভ একটা জায়গা থেকে আমরা সবসময় দেখি ভর্তুকিমূলক একটা ক্ষেত্র, যেখানে ভর্তুকি দিয়ে চালিয়ে যাওয়ার একটা চিন্তা সবসময় মাথার ভিতরে কাজ করে, যে এখান থেকে কোনো কিছু সম্ভব না, এখানে শুধুমাত্র কিছু ভর্তুকি দাও এবং কিছু শিল্প সংস্কৃতি চর্চা জীবন্ত থাকুক, এইরকম একটা চিন্তা। আমরা আসলে এর বাইরে, এই বলার বাইরে আসলে দাঁড়িয়ে দেখতে চাই পুরো ব্যাপারটাকে। সো আপনার যে পরিবেশন ক্ষেত্র, আপনার যে বিচরণ ক্ষেত্র, সেই ক্ষেত্রের ভিতরে নাট্যকলা কিভাবে অ্যাকোমোডেট হতে পারে, নাট্যকলার কি কি বিষয়গুলো কি কি ভাবে অ্যাকোমোডেট হতে পারে, সেই ডিটেইলিং এর জায়গা থেকে যদি আপনি এবারে কিছু কথা বলেন। আসলে থ্যাংক ইউ লিপনদা, কিন্তু এখানে তো আসলে কোনো ফিক্সড ফর্মুলা নেই, তাই না? কিন্তু আপনি যেটা বলছিলেন এটা বারবার আমি বলি, সবখানে বারবার লিখি, মানুষ হয়তো জানে যে আমি আসলে এই কথাটা বারবারই বলবো। আসলেও থিয়েটার বা যে কোনো শিল্পকর্ম সান্ধ্যকালীন বিনোদনের বাইরে কিছু এখনো না। এটা মানে একটা বড় ক্ষেত্রে, বড় পরিসরে শুধু আপনি বা সুদীপদা তো উদাহরণ হতে পারেন, কিন্তু আপনারা কিন্তু পুরা জিনিসটাকে রিপ্রেজেন্ট করছেন না, আপনারা খুবই ছোট একটা অংশ। মানে আমাদের তো আরো অনেক সুদীপ এবং লিপন দরকার, যারা থিয়েটারে পড়ছে বা নাট্যকলায় পড়ছে, কিন্তু তারা আসলে কি করছে। আমি একটু পজিটিভ জায়গাটাতে আগে বলি, তারপর আমি আসছি যে আসলে কি কি করা যেতে পারে। পজিটিভ জায়গাটা যে আগেও যখন বললাম, এবং যে থিয়েটারে পড়লেই যে থিয়েটার নিয়েই তো আসলে শুধু থিয়েটারে দাঁড়িয়ে মঞ্চে নাটক করবে না, থিয়েটার তো একটা সব শিল্পের একটা আধার। এবং এই যে একটা অ্যাস্থেটিক তৈরি হচ্ছে এখন, ইভেন আমি যদি নেটফ্লিক্স এর কথা বলি, গ্লোবাল ইয়েতে যাই, বলিউডের কথা বলি, সব ভালো ভালো কাজ, ইভেন আজকাল যখন ওয়েব সিরিজ গুলোও দেখি, যে ভালো কাজের পর যখন একটু সার্চ করি যে কে বানিয়েছে, কে অভিনয় করেছে, দেখবেন যে সবার কিন্তু একটা থিয়েটারের ব্যাকগ্রাউন্ড। তার মানে থিয়েটার থেকে পড়ে সেই শিক্ষাটা নিয়ে তারা তাদের পছন্দ মতো পেশাটাকে করে নিচ্ছে। কেউ অভিনয় যাচ্ছে, কেউ লাইটে যাচ্ছে, কেউ ডিরেকশন দিচ্ছে। এখন সেটা একটা জায়গা। এবং আপনি একটা কথা বলছিলেন, আমি যে জায়গাটা কাজ করি ইউনেস্কোতে, সেখানে আমরা বলছি যে কোনো প্রোডাক্টের মতো ক্রিয়েটিভ যে প্রোডাক্ট, এটাকেও রিকগনাইজ করতে হবে। এটার একটা প্রোডাকশন আছে, এটার ডিসেমিনেশন আছে, ডিস্ট্রিবিউশন আছে, তো মানে এক্সিবিট করতে হবে। এই যে একটা সার্কেল, প্রোডাকশনের যে একটা সার্কেল থাকে, সেটাকে আসলে রিকগনাইজ করতে হবে। এবং সেই জায়গায় আসলে আবার অর্থনীতির কথা আসে, আমাদের কি চাহিদা যোগানের জায়গাটা
ভারসাম্য আসছে কিনা, মানে আমরা কি একটা ইকুইলিব্রিয়ামে আসছি কিনা। সন্ধ্যার বিনোদন, কিন্তু সন্ধ্যার বিনোদন কেন, মানে যারা আমাদের ভোক্তা বা কনজিউমার এই ক্রিয়েটিভ প্রোডাক্টের, তাদের মাইন্ডসেটটা কি, এটাও আমাদের জানতে হবে। সেই জায়গাটা কিন্তু একটা অনেক বড় ঘাটতি আছে সেখানে। প্রথম কথা যদি ইউনেস্কোর পার্সপেক্টিভ থেকেও বলি বা আমার এতদিনের কর্মের জায়গাটা থেকে বলি, আমাদের শিক্ষা ক্ষেত্রে সৃজনশীলতা কিন্তু একদম একটা অবহেলিত জায়গায় চলে গেছে ভীষণভাবে, মানে একটা দূরের আত্মীয়ের মতন, যে আপনার সব, আমরা কি বলি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লিপনদা, মানে আমরা যে কোনো সৃজনশীল সব কাজ করে কারিকুলামের বাইরে এক্সট্রা কিছু করতে হলে, আমি জানিও না আজকাল স্কুল কলেজে আসলে আর এটার সময়, মানে সময় পাওয়া যায় কিনা। আমরা আজকাল খুব করে বলছি যে কালচারকে এডুকেশনে ইন্টিগ্রেট করতে হবে, মানে এডুকেশন সিস্টেমে কালচারকেও ঢোকাতে হবে, কালচারকে জানতে হলে, এবং কালচারকে টুল হিসেবে ইউজ করতে হবে। মানে আপনার কিছু শেখাতে গেলে সংস্কৃতিকে আপনি একটা টুল হিসেবে ইউজ করতে পারেন, সেটা আপনাকে ট্রান্সমিট করার জন্য। সেটা আমার একটা জায়গায় মনে হয়েছে। আমার কাছে আমি যদি আসলে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভ থেকে বলি, আমাদের শিক্ষাগত জায়গাটাতে আরেকটা ঝামেলা যেটা হচ্ছে যে আমরা আসলে শুধু থিওরি পড়ছি বা থিয়েটার বেসড পড়াশোনাটা করছি, কিন্তু আমরা শিল্পীদেরকে ব্র্যান্ডিংটা করতে শেখাচ্ছি না। এখন আমি ব্র্যান্ডিং বললে শিল্পীরা আবার একটু নাক কুচকাতে পারেন, তারা ভাবতে পারেন শিল্পীরা কেন ব্র্যান্ডিং করবে। আমি কিন্তু ক্যানভাসিং এর কথা বলছি না, আমি বলছি আপনি যে থিয়েটার করছেন বা নাটকটা করছেন, সেটার একটা ব্র্যান্ড ভ্যালু আপনারা তৈরি করছেন কিনা, যে সেটাকেও একটা ব্র্যান্ডের জায়গায় নিয়ে যেতে হবে, সেইটা আমাদের মিসিং। সো সেই জায়গায় কাজ করতে হবে। আমাদের আরেকটা প্রবলেম হয় থিয়েটার এবং নাটকের ক্ষেত্রে, যে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টটা শিখি না। প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে আমি কোনো অফিসের প্রজেক্ট ম্যানেজমেন্ট বলছি না, একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত আউটকাম কি আসবে, এই যে একটা প্রজেক্ট হিসেবে ভাগ করা, তো কি হয় আমাদের কোনো সাস্টেইনেবিলিটি তৈরি হয় না। হয়তো শিল্পকলা, আমি একটা নাটক দেখলাম, আমার মনে হয় আমার সুদীপদার সাথে এটা কয়েক বছর আগে একবার কথা হয়েছিল, যে ডিফারেন্টলি এবল যাদের বলি, তাদের নিয়ে আমরা একটা নাটক করছি। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। তারপরে কি হলো, একটা দুইটা নাটক মঞ্চস্থ করার পর ওদেরও আর কর্মসংস্থান নাই, ওই নাটকও শেষ। মানে আমরা কি আসলে প্রজেক্টটাকে চিন্তা করে করছি যে আসলে ওদেরকে আমরা কিভাবে থিয়েটারের মাধ্যমে একটা পেশার জায়গা দিব, ওরা এটাই একটা, মানে ওদের কর্মসংস্থানের জায়গা হতে পারে কিনা, টেকসই একটা কর্মসংস্থান, সেই জায়গাটায় আমাদের মনে হয় কারিকুলামেও এবং পলিসিগত জায়গায় আসতে হবে। পলিসির মধ্যে থিয়েটারটা আছে কিনা, এটা কিন্তু আপনাকে, সুদীপদাকে এবং আপনাদের মতো মানুষদেরকেই দেখতে হবে। এই ডায়ালগটাতে কিন্তু আপনাদেরকেই বসতে হবে যে আপনারা থিয়েটারটাকে কালচারাল পলিসির মধ্যে ইন্টিগ্রেট করতে পারছেন কিনা, খুব জরুরি। এবং যেসব আছে, যেমন 2005 কনভেনশন বলে ইউনেস্কোর একটা খুবই চমৎকার একটা কনভেনশন এবং এগ্রিমেন্ট আছে, যেটা কিন্তু বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছে, হ্যাঁ, ডাইভার্সিটি অফ কালচারাল এক্সপ্রেশন, সেখানে শিল্পীদের রাইট নিয়ে কথা বলা আছে। সেটা আসলে ইমপ্লিমেন্টেড হচ্ছে কিনা আপনারা কিন্তু সেটা ধরেও কাজ করতে পারেন। আমার কাছে আবার মনে হয়েছে যে সোশ্যাল কালচারাল যে কনটেক্সট গুলো আছে, ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ, এবং এই ধরনের জেন্ডার, এই ধরনের ইস্যুগুলাকে ইন্টিগ্রেট করে করলে, এই যে সুদীপ দাই বলছিলেন যে মানে বড় মানে মানে ঘটনা বা পৃথিবীর অন্যান্য ইয়ের সাথে কানেক্ট করা, আমাদের কানেকশনের জায়গায় ভীষণ প্রবলেম, আমাদের নেটওয়ার্কিং এর জায়গায় ভীষণ প্রবলেম। এবং আমি আর পরে আরো বলতেও পারি যে দু একটা জায়গা আছে যে ওরা ফান্ড দিতে চায় কিন্তু ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে, শুধু আমরা জানি না কিভাবে প্রেজেন্ট করব, আমরা কি করতে চাই, আমরা কিন্তু ওই পর্যাপ্ত ফান্ডটা পাচ্ছি না, থিয়েটার টাকাটা পাচ্ছে না, ওই জায়গায় তো একটা বিশাল ঘাটতি হয়ে যাচ্ছে। ওকে, খুবই ভালো বললেন আপনি। এখানে অনেকগুলো বিষয় চলে আসছে। আপনি মূলত আপনার এই কথা বলার ভিতর থেকে আপনি দুটো শব্দ আমি এখান থেকে একটু পিক করতে চাই। একটা হচ্ছে আপনি প্রোডাকশন বা প্রোডাক্ট হিসাবে আপনি এইটাকে দেখছেন, আর একটা হচ্ছে যে টুল শব্দটাকে আপনি ব্যবহার করেছেন, ইট ক্যান বি এ টুল টু ইউটিলাইজ। মানে এখন আমাদের সেটা ইকোনমিক্যাল বা সোশ্যাল বা কালচারাল বিভিন্ন প্রেক্ষিতে আমরা এটাকে কিভাবে যুক্ত করতে পারি, সেই জায়গা থেকেও আপনি কিছু খানিকটা কথা বললেন, খুব ভালো হলো। এইবারে আমি একটু সুদীপ আপনার কাছে যাই। আমরা
আপনি একটা বিশ্ববিদ্যালয়ের সাথে আছেন, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং বাংলাদেশে প্রায় 6টা পাবলিক বিশ্ববিদ্যালয় এখন থিয়েটারটা পড়ানো হয়, থিয়েটার অ্যাজ এ সাবজেক্ট হিসাবে পড়ানো হয়। এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার, এটা আমাদের জন্য একটা খুবই আনন্দের ব্যাপার। এখন আমরা যেখানটায় দাঁড়িয়ে আজকে কথা বলছি, এটা হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি। খেয়াল করে দেখবেন যে দুটো প্রেক্ষিত ভিন্ন। এর ভর্তি প্রক্রিয়া, এর যে পরবর্তী আফটার এডুকেশন, তার যে ভবিষ্যতের যে ব্যাপারটা, সেটাও ভিন্ন। নানা রকম ভাবে এখানে অনেকগুলো চ্যালেঞ্জ যুক্ত হয়ে আছে। এইরকম একটা প্রেক্ষিতে আপনি কোন ধরনের বিষয়গুলোকে আপনি চান, যে বিষয়গুলো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে যুক্ত হতে পারে, একজন ছাত্র এখানে পড়ে সরাসরি কর্মের সাথে যুক্ত করতে পারে তার দক্ষতাকে, সেই বিষয়গুলো কিরকম কি হতে পারে বলে আপনার মনে হয়? সুদীপ, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি। আসলে যে বিষয়গুলো কিজি যে প্রসঙ্গগুলো নিয়ে আসছেন এবং যেভাবে আমাদের আজকের আলোচনার যে শিরোনাম এবং আলোচনা যেভাবে এগোচ্ছে, তাতে আসলে এটা একটা দীর্ঘ সময়ের আলোচনার বিষয়, এবং এটা একটা সেমিনারই বলতে গেলে এক বা একাধিক সেমিনার করা যেতে পারতো বা পারে ভবিষ্যতে। যেহেতু এখান থেকে অনেকগুলো মানে সিদ্ধান্ত না হলেও অনেকগুলো প্রস্তাব আসতে পারে এরকম একটি সেমিনার বা এরকম আলোচনা থেকে। যে প্রস্তাবগুলোর মধ্যে যুক্ত থাকতে পারেন পলিসি মেকার, কালচারাল পলিসি মেকারস, পলিটিশিয়ানস, বা ধরুন বিশ্ববিদ্যালয়ে যারা এই নাট্যকলা বা পরিবেশনা শিল্পকলা, সঙ্গীত, নৃত্যকলা বা চারুকলার শিক্ষকতা করছেন, এবং যারা কেবল পাশ করে ইমার্জিং আর্টিস্ট আছেন তারা। তো এই রকমের বেশ কয়েকটা স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে যদি এরকম একটা মিটিং করা যায়, যারা পলিটিক্যাল বা পলিসি মেকিং এ কাজ করেন বা ইভেন ধরেন কারিকুলাম প্রবর্তন করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে যে কারিকুলামটা হয়, আমাদের ক্লাসের সিলেবাস তৈরি হয়, সেটাতে যারা মানে কন্ট্রিবিউট করতে পারবেন এমন ব্যক্তিদেরকে নিয়ে করলে হয়তো একটা মানে যেটা সাস্টেনেবিলিটির কথা আসছে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে একটা পা হলো, একটা পদক্ষেপ হলো এই 2022-এ আমরা এগোতে পারতাম। তো এটা হয়তো আপনার কাছে, আপনি যেহেতু একটি বিশ্ববিদ্যালয়ের এখন বিভাগীয় প্রধান হিসেবে আছেন লিপন ভাই, আপনি যদি ভবিষ্যতে করেন বা কিজি যেহেতু ইউনেস্কোর কালচারাল সেকশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, আমিও আছি, আমরা সম্মিলিতভাবে কিছু করতে পারি, যেখানে আমরা অনেককে আমন্ত্রণ করতে পারি, এবং এই আমন্ত্রণের ভিতর দিয়ে যে প্রস্তাবগুলো হবে সেটা ভবিষ্যতে আমাদের নিশ্চয়ই একটা কাজে আসবে, রূপরেখা তৈরি হতে পারে। এখন এই মুহূর্তে আসলে আমরা যদি খুব স্পেসিফিক করি আমাদের আলোচনা, যে আসলে একটি এখন বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে, যেমন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় এমন একটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশে, যেটা আমি ইংল্যান্ডে বসে যখন দেখছিলাম ফেসবুকে, আমি এত আনন্দিত হয়েছিলাম যে এটা তো কল্পনারই অতীত হয়ে যাচ্ছিল। কিন্তু বাংলাদেশে একটা নানা রকমের সামাজিক, রাজনৈতিক একটা পরিস্থিতির মধ্যেও যে এইরকম একটি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় সঙ্গীত, নাটক, ফ্যাশন ডিজাইন এই বিষয়গুলোকে শুধু ফোকাস করে একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছেন, এরকম একটি সাহসও তো একটা বড় একটা ব্যাপার, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে, সাউথ এশিয়ান পার্সপেক্টিভে। তো এখানে যেহেতু আমাদের এখানে আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থা, নানা রকমের পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি বা যাচ্ছিলাম, এখন আমার কাছে মনে হয় আসলে এখন যদি আমরা একদম খুবই আমরা ফোকাস করি আসলে আলোচনাটা, সেটা হচ্ছে যে আমাদের কি এখন এই মুহূর্তে করা যেতে পারে। যেমন আপনি একটা প্রাইভেট ইউনিভার্সিটির প্রসঙ্গটা নিয়ে আসছেন, বা এমনকি আমি মনে করি যে আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার পারফরমেন্স স্টাডিজ বিভাগে আছি, সেখানেও আমরা যে বিষয়টাকে এখন গুরুত্ব দিতে পারি, এখন আসলে যে পুরো পৃথিবীটা গত 2 বছরে যে পরিবর্তনটা নিয়ে আসছে, 2019-এর মার্চ থেকে 2022-এর এখন জানুয়ারি, প্রায় 2 বছরের মধ্যে যে বড় একটা পরিবর্তন নিয়ে আসছে, সেই পরিবর্তনটা হচ্ছে সরি একটা মিনিট, আসলে আমি বাসায় এই জন্য বোধহয় একটু দেখতে পেয়েছি না। তো সেই পরিবর্তনটা হচ্ছে আপনার আমরা আসলে এখন মানে আন্তর্জালিক ভাবে এই অনলাইনে আমরা যেটা যোগাযোগ গড়ে তুলতে পারছি পুরো পৃথিবীতে, এবং আমরা ফিজিক্যাল প্রেজেন্স ছাড়াও অনেক রকমের কাজ করতে অভ্যস্ত হয়ে উঠছি, এবং যে ওয়ার্ক ফ্রম হোম যে কনসেপ্টটা আসছে, যদি আমরা চাই না যে এরকম চলতে থাকুক, কিন্তু এটা একটা অল্টারনেটিভ পথ হিসেবে আমাদের সামনে আসছে। তো আমরা এই কাজটাকে কিভাবে আমাদের থিয়েটারের সাথে সংশ্লিষ্ট করতে পারি, থিয়েটারের মাধ্যমে কিভাবে আমরা আরো বেশি এই জায়গাটাকে, এই যে আরেকটি বিকল্প পথ উন্মোচিত হয়েছে পুরো গ্লোবাল এক্সপ্রেশনে, এটাকে আমরা কিভাবে এখানে যুক্ত করতে পারি, সেটা আসলে আমাদের এখন দেখা যেতে পারে। যেখানে আমি মনে করি যে ধরুন
প্যালগ্রেভ ম্যাকমিলান একটা সিরিজ বের করেছে, 49টা বই ওরা বের করেছে। সবগুলো বইয়েরই আকার ধরুন খুব ছোট, একটা ছোট বইয়ের মতো। 49টি সিরিজ ওরা বের করেছে, থিয়েটার অ্যান্ড দিয়েই সিরিজগুলো। তো থিয়েটার অ্যান্ড ক্যান্সার, থিয়েটার অ্যান্ড আর্কিটেকচার, থিয়েটার অ্যান্ড পলিটিক্স, থিয়েটার অ্যান্ড নেশন, থিয়েটার অ্যান্ড সোশিওলজি, থিয়েটার অ্যান্ড গ্লোবালাইজেশন, এরকম নাম দিয়ে। তো এইখানে যেটা আমরা করতে পারি যে আসলে আমরা এখন যদি এই বিষয়গুলো আমরা যদি আমাদের নলেজ, আমরা যদি জ্ঞান চর্চায় যদি যুক্ত করি, এই বিষয়গুলো যে আলোচনাগুলো এখন পুরো পৃথিবী নতুন করে তৈরি হচ্ছে, সেগুলো যদি আমরা এখন পাঠের মধ্যে নিয়ে আসি, সেখানে আমরা বাংলাদেশে যে এই মুহূর্তে প্রয়োজন, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে আমরা এখন শিক্ষকতা বা শিক্ষা জ্ঞানের সাথে যুক্ত আছি, যদি আমরা ডিজিটাল মিডিয়াকে যুক্ত করি, যেমন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি অ্যান্ড ডিজিটাল এক্সপ্রেশন বা ডিজিটাল মিডিয়া অ্যান্ড পারফর্মিং আর্টস, ক্রিয়েটিভ রাইটিং, তারপর হচ্ছে ধরুন গ্লোবাল নেটওয়ার্কিং, একটু আগে যেটা কিজি বলছিলেন যে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট, তো আমাদের থিয়েটার অ্যান্ড ম্যানেজমেন্ট, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট আছে থিয়েটার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। তো থিয়েটার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, থিয়েটার অ্যান্ড ধরুন একটা প্রপোজাল কিভাবে লিখতে হয়, যেরকম কিজি একটা প্রসঙ্গ বলছিলেন যে আমাদের অনেক আন্তর্জাতিক সংস্থা আছে যারা মানে নাট্য চর্চার ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে চায় বা কোনোভাবে সহযোগিতা করতে চায়, সেখানে একটা প্রজেক্ট যে প্রপোজাল দেয়া, সেই প্রপোজালটা কিন্তু আমি যেরকম কিভাবে একটা প্রস্তাব পেশ করতে হয়। আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ পাচ্ছি। একটু কেটে গিয়েছিল, পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? শুরু করা যেতে পারে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনছি। আমার সুদীপের লাইনে একটু সমস্যা। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু মনে হয়। আচ্ছা, আমার মনে হয় লাইনে একটুখানি প্রবলেম হচ্ছে মনে হয় সুদীপের সাথে। সুদীপ, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, নিশ্চয়ই আবার কানেক্টেড হবে সুদীপ। ততক্ষণে আমরা কেজি আপনার কাছে একটু যাই। আপনি দীর্ঘদিন ধরেই ইনটেনজিবল কালচারাল হেরিটেজ নিয়ে বাংলাদেশে বেশ কাজ করেছেন, এবং আমার সৌভাগ্য এবং আমি অনেক গর্বিত মনে করি যে আপনার মাধ্যমে আমিও এই বিষয়ের সাথে বেশ খানিকটা যুক্ত হতে পেরেছি। তো সুদীপ, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? আমি আসলে যে বোধহয় কোনো কারণে কানেকশনটা অফ হয়ে গেছিল, আমি তো আমার ফোন থেকে 4G দিয়ে পার্সোনাল হটস্পট দিয়ে আমি কাজ মানে দেখছিলাম, তারপরে কেন জানি চলে গেছে। ওকে, শুনতে পাচ্ছেন? কি আছেন? আমরা কিন্তু একটু কথা শুনে এসে আবার আপনার কাছে আসছি, তাহলে আপনি বাই দিস টাইম নেটওয়ার্কটা ঠিক এটা করে ফেলেন। তো কিজি, তো ইনটেনজিবল কালচারাল হেরিটেজের একটা বড় জায়গা হচ্ছে যে আপনার যে নলেজ বা স্কিল, যে ট্র্যাডিশনাল যে নলেজ এবং স্কিলের যে ব্যাপারটা, যেটাকে আমরা আসলে প্রমোট করার কথা বলি, যেটাকে প্রিজার্ভ করার, মানে প্রিজার্ভ বলতে আমরা ওই শব্দটা ইউজ করছি না যেটা হচ্ছে প্রেমবন্দি প্রিজার্ভ, সেটা না। এটা যদি কন্টিনিউটি, এটা ভায়াবিলিটি যেন থাকতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা ভাবছি, আমরা কাজ করছি বিভিন্নভাবে। তো থিয়েটার ইটসেলফ, এখানে একটা নলেজ কিন্তু এক্সপ্রেস করে, এখানে একটা নলেজ আছে, এবং এই নলেজটা কিন্তু শুধুমাত্র যে ইউরোপ দ্বারা টপ ডাউন সেটা কিন্তু না, আমাদের নিজস্ব কিন্তু থিয়েটারে কিছু নলেজ আছে, কিছু স্কিল আছে, যে স্কিলগুলোকে আপনি কিভাবে দেখছেন যে এইটাকে কিভাবে এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে পারে, বা এটার সাথে কিভাবে আপনি দেখছেন থিয়েটার যে নলেজ এবং স্কিল, এটার সাথে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ, এই দুটোকে আপনি কিভাবে মেলাচ্ছেন বা কিভাবে দেখছেন? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন লিপন, এটা উত্তর দিতে আমার অনেক ভালো লাগে। সেটা হচ্ছে যে থিয়েটারের যে চর্চাটা, দ্য আর্ট অফ, আপনারা যেটাই বলেন, অ্যাক্টিং, আপনাদের লাইট অ্যান্ড প্রোডাকশন, এই যে আর্ট বা স্কিলটা ইনট্যাঞ্জিবল ফর্ম অফ হেরিটেজ অর কালচার, সেটা আপনি খুব ভালো করেই জানেন, কারণ আপনি বিষয়ে কাজ করেছেন, সুদীপদা কাজ করেছে। সেটা একটা বিষয়, এবং সেটা ট্র্যাডিশনাল ফর্ম, হ্যাঁ, এবং যেটা আমরা চেষ্টা করি ট্রান্সমিট করব, সেটা কিন্তু সেটার জায়গায় থাকবে। ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিটা কিন্তু কি বলছে যে এটা হচ্ছে কন্টেম্পোরারি ফর্ম, তার মানে
থিয়েটারকে অবসলেট করছি না। থিয়েটার অবশ্যই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির একটা পার্ট, এবং প্রত্যেকটা দেশের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির প্যাটার্ন আলাদা। আমাদের দেশে এখনো কোনো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির ম্যাপিং নাই, তো আমি এই জন্য বলতে পারছি না কোন কোন ইন্ডাস্ট্রিকে আপনি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বলবেন। এটা যে কোনো ইন্ডাস্ট্রিকে বললেই বলা যায় না যে আমার ইন্ডাস্ট্রি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। এটা একটা রেভিনিউ থাকতে হবে, তাই না, একটা কন্ট্রিবিউশন থাকতে হবে জিডিপিতে। তো বাট বেসিক্যালি যদি সামান্য অর্থ থিয়েটার একটা ইয়ে, তো আমার কথা হচ্ছে এই ট্রেডিশনাল ফর্মটা বা এই প্ল্যাটফর্মটাকে আপনারা আসলে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের জন্য কিভাবে ইউটিলাইজ করে এমপ্লয়মেন্ট তৈরি করছেন, লাইভলিহুড তৈরি করছেন, পেশাদারিত্বের জায়গা তৈরি করছেন এবং একটা দেশের টেকসই উন্নয়নে কাজে লাগাচ্ছেন, সেটা হচ্ছে আসলে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। আর আমরা যে কথাটা বললাম ইনট্যাঞ্জিবল, সেটা হচ্ছে এটার প্র্যাকটিস, এটার ট্রেডিশন, এই যে কমিউনিটি যেটার মধ্যে আপনি সুদীপ দা এবং অন্যরা পড়েন, সেটা হচ্ছে ইনট্যাঞ্জিবল ফর্ম। আমি কি একদম, হ্যাঁ না, একদমই ঠিক আছে, একদমই ঠিক আছে। ওকে, সুদীপ, আপনি মনে হয় একটু ডিসকানেক্টেড হয়েছেন। আপনি ওখান থেকে শুরু করেন যেখান থেকে আপনি ডিসকানেক্টেড হয়েছিলেন, ওইটা একটু কন্টিনিউ করি, তারপরে অন্য প্রসঙ্গে আসি আপনার কাছে। হ্যাঁ, আমি বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সেটা হলো যে আমি যেখানে শেষ করেছিলাম আসলে, যে আপনি পরে আরেকটা প্রসঙ্গ যুক্ত করলেন, দেখলাম যে আমাদের প্রাচ্যেও তো অনেক রকমের এক্সপ্রেশন আছে যে তো তো যেটা আমি যেখানে ছিলাম আসলে সেটা ভাবছিলাম যে ধরুন এই যে প্যালগ্রিভের যে 49টা সিরিজ আসছে আমি বলছিলাম, তো ওইগুলো আসলে আমাকে নতুন ভাবে ভাবতে সুযোগ করে দিয়েছিল। এছাড়াও আমি ওইখানে দেখেছিলাম যে থিয়েটার আর্টস কাউন্সিল ইংল্যান্ড এবং ব্রিটিশ কাউন্সিল এরা নানাভাবে হচ্ছে শিল্পীদেরকে এত সহযোগিতা করে এবং শিল্পীদের প্রতিটা এক্সপ্রেশনকে ওরা গুরুত্ব দিতে চায়, যে কোনোটা হয়নি বা ফেলে দেওয়ার মতো কোনোটাকে বলে না, মানে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা এবং তাদের শিল্প আমার মনে হয় আমরা একটু ডিসকানেক্টেড হয়ে গেছি সুদীপের। সুদীপ দা আস্তে আস্তে আমি একটা কথা বলি, মানে উনি যে কথাটা বলছিল না, আমি বলছিলাম যে সোশ্যাল কালচারাল ইস্যুকে নিয়ে আসা, যে থিয়েটার অ্যান্ড সোশ্যাল জাস্টিস, থিয়েটার অ্যান্ড জেন্ডার, থিয়েটার, এই যে এই কানেকশন গুলা কিন্তু কারিকুলামে তৈরি করতে হবে দীপনদা। কারণ যখন আপনি প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলছিলেন, তো মানুষ টাকা দিয়ে পড়তে আসছে, এটা কিন্তু সত্যি কথা। তারা একটা প্র্যাগম্যাটিক রিয়েলিস্টিক নলেজ চায়, একটা জিনিস শিখতে চায় যেটা নিয়ে সে তার আসলে পেশা হিসেবে সেটাকে ভবিষ্যতে কাজে লাগাতে পারবে। মানে ধরেন যদি শুধু শখের হয়, তখন একটা স্কুলে মানে উইকেন্ডের একটা স্কুলে ওরা ভর্তি হয়ে শিখে নিতে পারে, কিন্তু সেটাকে যখন একটা উচ্চ পর্যায়ের শিক্ষার জায়গায় নিচ্ছে, তারা কিন্তু পড়ার পর বেকার হয়ে থাকার জন্য জিনিসটা করে না। তো এই জায়গায় আরেকটা কথা, এটা আপনার সাথে আমার কাজ হয়েছে সুদীপদার সাথে, এবং এটা আসলে এই জায়গাতে ল্যাকি। আমাদের কালচারে অনেক ইন্টারেস্টিং প্রজেক্ট আছে, কিন্তু আমরা না লিখতে পারি না। আমরা একটা, এবং এটা তো দোষের কিছু না, আমার তো জানতে হবে, এটাও কিন্তু একটা আর্ট, তাই না, যে আমি কি ভাবছি মাথায় সেটা আমি কতটুকু মানে সুন্দর করে লিখে আমি জানাতে চাই। আমার এটার জন্য একটা রিসোর্স দরকার, হিউম্যান রিসোর্স দরকার, আমার টাকা দরকার। গ্যাপটা কেন হচ্ছে? কারণ আমি অ্যাপ্রোচই করতে পারছি না যেখানে অ্যাপ্রোচ করতে হবে, কারণ আমি লিখতে পারছি না। আমি ইংলিশে লেখার কথা কিন্তু বলছি না, মানে আমি যা জানি সেটাকেও যেটা প্রজেক্টের মতো করে একটা অর্গানাইজড ওয়েতে লিখতে পারা, রাইটিং স্কিলটা যে কোনো ক্রিয়েটিভ রাইটিংস এর কথা বলছেন? ক্রিয়েটিভ রাইটিংস এর কথা শুধু বলছি না, একটা প্রপোজাল লেখাটাও কিন্তু খুব জরুরি। হ্যাঁ, মানে আমার মনে হয় যে এখন ধরেন একটা আন্তর্জাতিক সংস্থায় আপনি একটা অসম্ভব ভালো কাজ নিয়ে যাবেন, থিয়েটার অ্যান্ড ধরেন করোনাকে কিভাবে থিয়েটারের মাধ্যমে আপনি অ্যাওয়ারনেস রেজ করবেন, আপনার কাছে খুব চমৎকার আইডিয়া। শুধুমাত্র আমি জানি না আমি
কিভাবে জিনিসটাকে লিখবো বা এক পাতা একটা স্মার্ট ওয়েতে সাজিয়ে, কারণ এখন তো পাতার পর পাতা পাতা পড়ে না, একটা প্রপোজাল রাইটিং ফরম্যাটে নিয়ে আমি যাব এবং কোথায় যাব সুদীপ লিপনদা, এটা জানাটাও খুব জরুরি। এই যে নেটওয়ার্কিংটা, মানে বাইরের পৃথিবীর সাথে কানেকশনটা, কারা আমাকে থিয়েটারের জন্য একটা ফান্ড দিতে পারে। আমি কিন্তু বারবার যেহেতু আমরা পেশার কথা আসছি, এই জন্য আমি এই আপনি কিন্তু কথাগুলো এখানে দুটো বিষয় বলেছেন, আপনি কিন্তু এখানে দুটো বিষয় বলেছেন। একটা হচ্ছে যে সেই স্কিলটা, প্রপোজাল রাইটিং এর ওই স্কিলটা তার থাকতে হবে, একটা হচ্ছে নেটওয়ার্কিংটাও তার থাকতে হবে। এই দুটো বিষয় বলছেন এখানটায়, রাইট? এবং দুটাই কিন্তু স্কিলের বিষয়, হ্যাঁ, যে আমার জানতে হবে স্কিল। এবং আমি মনে করি যে কোনো স্কিল মানুষ চাইলেই শিখতে পারে। এটা আমাদের ট্রেনিংও থাকতে হবে, আমাদের কারিকুলামে, যেহেতু এটা তো খুবই আশার কথা যে একটা প্রাইভেট ইউনিভার্সিটি নাট্যকলা থিয়েটারকে এঙ্গেজ করছে, কিন্তু আমার মনে হয় এই প্র্যাগম্যাটিক বিষয়গুলো যদি থাকে না, তখনই একটা ছাত্র শিক্ষার্থী বের হয়ে পেশার জায়গায় কিভাবে নিতে হবে সে জানবে। সে শুধু থিয়েটারটা, সে একজন শিল্পী, কিন্তু সেটাকে কিভাবে পিচ করতে হবে সেটা না জানলে সে বাইরের বিশ্বে যে ব্ল্যাঙ্ক হয়ে যায়। হয়তো তার আইডিয়া বাইরের চেয়েও ভালো, কিন্তু সে জানে না কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে, কিভাবে এটাকে অ্যাপ্রোচ করতে হবে, সেই জায়গায় সমস্যা। মানে আমরা কমিউনিকেশন, ক্রিয়েটিভ কমিউনিকেশন টুল হতে পারে থিয়েটার, হ্যাঁ, আমাদের বিজ্ঞাপন, আমাদের নানা ধরনের মাধ্যম আছে, কিন্তু থিয়েটারটা তো কমিউনিকেশনের এক সবচেয়ে শক্তিশালী মাধ্যম হতে পারে। আমাদের পথনাটক ছিল না, মানে আমাদের যত ধরনের আন্দোলন বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন, পথনাটক, থিয়েটার একটা জায়গায় তো বিভিন্ন ধরনের, এই যে আবারও আমি বুঝি, যেহেতু আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, বিভিন্ন ধরনের ইস্যুতে আমরা খুঁজি যে কি কি কমিউনিকেশন টুল হতে পারে। পোস্টার হতে পারে, ফেসবুক ভিত্তিক, থিয়েটারও তো হতে পারে, কিন্তু সেই আইডিয়াটা তো থিয়েটারের মানুষদেরকে নিয়ে আসতে হবে। রাইট, আমরা মিস করছি সুদীপকে বারবারই। এটা কিছুই করার নেই, টেকনোলজি, টেকনিক্যাল প্রবলেমস, এটা হতেই পারে। আমরা সুদীপের মূল্যবান কথাগুলো মিস করছি। সুদীপ, আপনি এখানে আপনার আগের থেকেই আবার শুরু করেন, কিন্তু সাথে আমি একটা জিনিস একটু যুক্ত করে দিতে চাই, এর সাথে আপনি এটাকে আর হয়তো প্রশ্ন করবো না। সেটা হচ্ছে যে স্ক্রিন যে শব্দটা, এই স্ক্রিন শব্দটা এখন খেয়াল করে দেখেন, একটা সময় ছিল ফিল্ম স্ক্রিন, পরে টেলিভিশন স্ক্রিন, এখন কিন্তু মোবাইল স্ক্রিন। সো স্ক্রিন শব্দটা একটা বহুমাত্রিক তৈরি হয়েছে, একটা সুযোগ তৈরি হয়েছে। এই স্ক্রিনে একজন থিয়েটার কর্মী কি ভাবে এটা যুক্ত হতে পারে, কি ভাবে তার যে শিক্ষা, সেই শিক্ষাকে যুক্ত করতে পারে, সেই বিষয়টা আপনার আলোচনার সাথে একটু যুক্ত করবেন। আমার মনে হয় সুদীপ আবার ডিসকানেক্টেড হয়েছে। তো এই ব্যাপারটা আপনি তাহলে শুরু করেন। আপনি কিছুখানি, আমার মনে হয় ফিরে এসছে সুদীপ। আমার মনে হয় এটা, এই প্রশ্নের উত্তর সুদীপ দাই ভালো দিবে। হ্যাঁ, আমরা কি এক মিনিট, কয়েক সেকেন্ড অপেক্ষা করছি। ওকে, তো আস্তে আস্তে সুদীপ আসার আগে সুদীপ এসছেন? আমি আসছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কি হবে। না দেখেন, আপনি যে আমরা যে এত ডিজিটালি, না আমি শুনতে পাইনি আসলে। এত ডিজিটাল, আমি আবার বলছি, আপনি যেখানে ছিলেন আপনি সেখান থেকে শুরু করবেন, আপনি আলোচনাটা সেখান থেকে শুরু করবেন। সাথে একটু লেজ জুড়ে দিচ্ছি আমি, সেটুকু হচ্ছে যে স্ক্রিন যে শব্দটা, স্ক্রিনের যে ধারণা, সেই ধারণাটা পাল্টে গেছে। আগে ফিল্ম স্ক্রিন ছিল, পরবর্তী টেলিভিশন, এরপরে এখন মোবাইল ইটসেলফ একটা স্ক্রিন হয়ে উঠেছে, যেখানে আমরা বিভিন্ন রকম ভাবে পারফর্ম করি, বিভিন্ন ভাবে, এবং সেটার সোশ্যাল ইম্প্যাক্ট আছে, নেগেটিভ পজিটিভ সব দিক থেকে আছে। তো এইরকম একটা প্রেক্ষিতে থিয়েটার এডুকেশন কিভাবে হেল্প করতে পারে? আমি যে আলোচনায় আসলে যেখান থেকে শেষ করেছিলাম এবং যার কারণে ডিসকানেক্টেড হয়ে গেলাম, ওইখান থেকে যদি আমি আলোচনাটা সূত্রপাত করি, যে আসলে ডিজিটাল ইন্ডাস্ট্রি এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি এন্ড ডিজিটাল মিডিয়া, ডিজিটাল ইন্ডাস্ট্রি এন্ড ক্রিয়েটিভ রাইটিং, এরকম অনেকগুলো বিষয় এখন তো কাজ হচ্ছে। তো আমরা এটাকে কিভাবে যুক্ত করতে পারি আমাদের ডিজিটাল ইন্ডাস্ট্রির ধারণাকে আমাদের থিয়েটারের সাথে, ফটোগ্রাফিক, ফিল্মিক, থিয়েট্রিক্যাল এক্সপ্রেশনস গুলোকে আমাদের কাজের মধ্যে কিভাবে যুক্ত করতে পারি, এবং এই যুক্ত করার মধ্য দিয়ে যখন গ্লোবাল এক্সপ্রেশনস তৈরি হয়েছে, মানে এই পুরো বৈশ্বিক একটি অভিব্যক্তি তৈরি হয়েছে, সেখানে আমাদের নতুন করে ভাবার অবকাশ হয়েছে গত 2 বছরে বিশেষত। অবশ্যই সেটা আসলে 21শ শতকের শুরু থেকেই নানাভাবে নতুন নতুন অনেক রকমের কাজ হচ্ছে। বাংলাদেশও কেউ করার চেষ্টা করেছেন। দুজনের নাম আসছে, একজনের নাম আসছে কামাল উদ্দিন নীলু এবং আরেকজন সৈয়দ জামিন আহমেদ, তারা কিছু কাজ করার চেষ্টা করেছেন। কিন্তু
সায়েন্সকে বা ডিজিটাল ইন্ডাস্ট্রিকে হাইয়েস্ট ইউটিলাইজ করার মতো আসলে সুযোগও কিন্তু আমাদের বাংলাদেশে নেই, কিন্তু অন্তত আমরা চেষ্টা করতে পারি এবং সেই চেষ্টার জন্য আসলে সহযোগিতা দরকার, সরকারের থেকে পৃষ্ঠপোষকতা দরকার এবং বেসরকারি বিভিন্ন জায়গা থেকে পৃষ্ঠপোষকতা দরকার। এবং এই পৃষ্ঠপোষকতার আগে যেটা দরকার সেটা হচ্ছে একজন শিক্ষানবিশী হোক বা একজন শিক্ষক হোক, যিনি বা যে গবেষক হোক, যিনি করবেন, যিনি এটা প্রডিউস করবেন, যিনি এটা উৎপাদন করবেন, যেটা সৃজন করবেন, সেই ব্যক্তির নিজের সৃষ্টিশীল একটি পরিষ্কার পরিকল্পনা। আমার পরিকল্পনার উপরে অনেক কিছু নির্ভর করে যে আমি কার কাছে কিভাবে চাইবো কোন বিষয়টা এবং কিভাবে কাকে আহ্বান করবো আমাকে সহযোগিতা করার জন্য। তো এটা আসলে আমাদের পুরো বিষয়টাই একটা, আমাদের যদি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করি আমরা বিশ্ববিদ্যালয়ে, তাহলে এখানে একদম পুরো বিষয়টাই থাকতে পারে। যেভাবে আমরা অর্গানিক বা আমরা ট্রেডিশনাল থিয়েটার পড়তে গিয়ে আমাদের নাট্যশাস্ত্র থেকে শুরু করে গ্রিক থিয়েটার থেকে শুরু করে ট্র্যাজেডি, কমেডি, নিউ ক্লাসিক্যাল, এলিজাবেথান পিরিয়ডও পড়ি, আমাদের দেশজ নাট্য পড়ি, আমাদের ভারতীয় ইতিহাসের ধ্রুপদী নাটক পড়ি, ইত্যাদির ভিতর থেকে যেভাবে আমরা নাট্যতাত্ত্বিক হয়ে ওঠার চেষ্টা করি বা ওইটা বোঝার চেষ্টা করি, নাট্য নির্দেশনাটা বোঝার চেষ্টা করি, নির্দেশনা দিই, অভিনয় করি, আমরা ডিজাইন করি, সেট, লাইট, কস্টিউম, মাস্ক, মেকআপ, এই সমস্ত কিছুর যে একটা ট্রেডিশনাল শিক্ষা আমরা যেভাবে অর্জন করি বা পাওয়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এটাও কিন্তু ঠিক একইভাবে যে এই মুহূর্তে আমরা ডিজিটাল মিডিয়াকে বা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে বা এই নাট্যকলার এই সৃজনশীল ক্ষেত্রে কিভাবে আমরা ডিজিটাল মিডিয়াকে, ফটোগ্রাফিক সেন্সকে এবং যে আপনার স্ক্রিন, যেটাকে বারবার এখন বলা হচ্ছে, স্ক্রিনের যে আইডিয়াকে কিভাবে আমরা যুক্ত করতে পারি। একটা কাজ হয়েছে কলকাতায়, আপনি দেখেছেন কিনা, ঢাকায় আসছিল বর্দা, এটা গৌতম হালদার অভিনয় করেছিলেন, একক অভিনয়। সেখানে তিনি একক অভিনয় করছেন এবং তার পিছনের যে আমাদের সাইক্লোরামা যেটাকে ব্যবহার করি, বা পিছনের স্ক্রিন জুড়ে আরেকজন গৌতম হালদার, এই একই ব্যক্তির যে অভিনয়ের মধ্যে তিনি ডিজিটাল ইন্ডাস্ট্রিকে যেভাবে যুক্ত করেছেন তার এই থিয়েট্রিক্যাল এক্সপ্রেশনে, ওইটা কিন্তু আমাদেরকে একটা নতুন একটা উদ্ভাবনী ক্ষমতার একটা প্রয়োগ দেখিয়েছিল প্রায় বছর 5-6 আগে। তো ওই রকম ভাবে আমরা ঠিক ওই রকমের থেকেও আরো নতুন কোনো ধারণা নিয়ে এসে এবং নতুন করে ভাবার এবং বৈচিত্র্যপূর্ণ ভাবার জায়গাটা যদি আমরা বিকশিত করতে থাকি এবং সেখানে আমরা ধরেন থিয়েটারের সাথে আর্কিটেকচারের সম্পর্ক তৈরি করে, থিয়েটারের সাথে আমাদের পারফর্মিং আর্টস বা পারফর্মিং মিডিয়াগুলোর, যেমন চলচ্চিত্র, বেতার নাটক বা বেতার চলচ্চিত্র, টেলিভিশন মিডিয়া, বা ধরুন আমাদের জীবন্ত যে অভিনয়ের বা পথনাটকের সাথে যে কোনো আমাদের ক্ল্যাশ নেই, আমাদের কোনো কনফ্লিক্ট নেই, আমাদের দ্বন্দ্ব নেই, সেই জায়গাটা আমাদের পরিষ্কার হওয়া প্রয়োজন। আমাদের যে সবকিছুর ভিতর দিয়ে থিয়েটারের অভিজ্ঞতা, থিয়েটারের শিক্ষা, থিয়েটারের চর্চা, দক্ষতার ভিতর দিয়ে যে আমরা যে কোনো জায়গাতে ফিট করতে পারি, আমরা যে কোনো জায়গাতেই দাঁড়ালে একজন বিশেষ মানুষ হয়ে উঠতে পারি, বিশেষ একজন প্রকাশভঙ্গি মানুষ হয়ে উঠতে পারি, সেইটা আসলে আমাদের অনুসন্ধান করা প্রয়োজন। তার মানে আপনার কথায় যদি আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের সময়টাও প্রায় শেষে চলে এসেছি, আমরা যদি এইভাবে আপনার কথাকে সামারাইজ করি যে থিয়েটারের যে এডুকেশনের ভিতর থেকে তো অনেক ধরনের স্কিল তৈরি হচ্ছে, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, ভোকাল, এক্সপ্রেশনাল, বিভিন্ন ধরনের স্কিল তৈরি হচ্ছে। তো এই স্কিলগুলোকে আমরা কিভাবে এই যে স্ক্রিনের যে ধারণা, সেই ধারণার সাথে এইটাকে কিভাবে এখানে ট্রান্সমিট করতে পারি এবং ওটার সাথে যুক্ত করে তার পেশা বা তার সৃজনশীল কর্মকে এখানে এনশিওর করতে পারি, এরকম কিছু পরিকল্পনার ভিতরে নিশ্চয়ই আমাদের এখন চিন্তা করার সময় এসে গেছে। এবং সেই জায়গা থেকে লিপন ভাই একটা প্রশ্ন আসতে পারে যে ইসলামউদ্দিন পালাকার যখন অভিনয় করেন, আপনিও করেছেন কমলানী সাগর দিঘি, বা দিলু বয়াতি যখন করেন, বা আরো অন্যান্য বয়াতিরা যখন করেন, শাহ আব্দুল করিম যখন গান করেন, তার কি প্রয়োজন হয় এরকম ডিজিটাল মিডিয়াকে সংশ্লিষ্ট করার বা আধুনিক যে পুরো পৃথিবী যে তার উদ্ভাবনী যে ক্ষমতাগুলো আসছে সেগুলোকে যুক্ত করে কি তিনি বিখ্যাত হয়েছেন? এই প্রশ্নগুলো আসতে পারে। কিন্তু আমি কথা বলছি যে নাগরিক আয়তনে আমাদের যে পুরো এখন গ্লোবালাইজড যে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে যাচ্ছি, এখন আমরা যদি ইসলামউদ্দিন পালাকারকে আমাদের জায়গাতে বা আমাদের ভাবনা থেকে ওইখানে আমরা কম্পেয়ার করি, সেটা ভুল করব। তিনি তার জায়গাতে অনন্য, প্রত্যেকেই তার জায়গাতে অনন্য, কিন্তু এই বর্তমানে এই 21 শতকের এই 21 সালে এসে যে পুরো পৃথিবী নতুন একটা অভিজ্ঞতা প্রাপ্ত হয়েছে এই প্যান্ডেমিকের মাধ্যমে, করোনা ভাইরাসের কারণে, সেই অভিজ্ঞতার ভিতর দিয়ে যে পুরো
কাজ যে ঘর থেকে করা যায়, ঘর থেকে মিটিং করা যায়, ঘর থেকে পুরো পৃথিবীর সাথে যোগাযোগ করা যায়, এই যে ধারণার একটা নতুন করে যাত্রা শুরু করেছে। এই যে আজকে আমরা এখন 3 জন 3 জায়গায় আছি, আমরা যেভাবে আজকে এক জায়গায় মিলিত হয়ে কথা বলছি এবং এই কথাগুলো হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছে, হয়তো সরাসরি করলে আমাদের কয়েকশো মানুষ দেখতে পারতেন। এই যে অভিজ্ঞতাগুলো আমাদের তৈরি করে দিয়েছে এই পুরো প্যান্ডেমিকের চ্যালেঞ্জটা, সেখানে কিন্তু এই নাগরিক আয়তনের শহরে বসবাস করে যারা আমরা বসবাস করছি এবং যারা পাশ্চাত্য অধিকাংশ কোড আনকোড পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছি, তাদের মস্তিষ্কের ভিতরে কিন্তু নানা রকম ভাবে পাশ্চাত্য শিক্ষার অনেক প্রভাব চাপ থেকে যায়। সেখান থেকে আমাদের ভাবনাটাকে আমরা মুক্ত করতে পারি এবং ভাবনাটাকে নতুন একটা শেপও দিতে পারি। সেই শেপ দেওয়ার, সেই নতুন একটা গতি দেওয়ার, গতিপথ তৈরি করার জন্য কিন্তু আমি বলছি বিকল্প ভাবনা হিসেবে আমরা ডিজিটাল মিডিয়াকে কিভাবে সংশ্লিষ্ট করতে পারি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে, সেটা আমাদের ভাবনার এখন প্রচুর সময়। রাইট, আপনার কথার সাথে আমি শুধু একটুকু যুক্ত করতে পারি এইভাবে যে আপনি যাদের কথা বলছেন, আব্দুল করিম বা আমাদের ইসলামউদ্দিন বয়াতি বা কুদ্দুস বয়াতি, এদের ট্র্যাডিশন, এদের সাথে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে একটা একটা সামাজিক শ্রেণী এর সাথে যুক্ত, সেটা ভক্তির কারণে হোক, বিশ্বাসের কারণে হোক, একটা সামাজিক শ্রেণী এর সাথে যুক্ত, যারা শুধুমাত্র টাকার বিনিময়ে বিনোদন ক্রয় করতে ওখানে যায় না, যারা ওখানে তার ভক্তি ভাবের জায়গা থেকে ওখানটায় যায় এবং সেই জন্যই তাদের এই ব্যাপারগুলোর সাথে যুক্ত হওয়ার প্রয়োজন হয়ে পড়ে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা থিয়েটার থেকে একটা সময় ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি মিডিয়ার সাথে যুক্ত হওয়ার একটা সরাসরি কানেকশন ছিল, কিন্তু এখন সেটা অনেকটা ডিসকানেক্টেড। এখন থিয়েটারকে আলাদা করে দেখা হয় যে যারা থিয়েটার করে তারা মিডিয়ার জন্য ফিট না, এই ধরনের একটা ঠিক আর্টিকুলেটেড না হলেও একটা মনোভঙ্গি, এক ধরনের আচরণ কিন্তু এটা লক্ষ্য করা যায়। Those who are performing in theater, they are not suit for, I mean, কি বলে, মিডিয়া, এই মিডিয়া এরকম একটা কিন্তু ধারণা আছে। এইটা আমাদের ভাঙার দরকার হয়ে পড়েছে, জানেন। এইটা ভেঙে যদি আমরা স্কিলটাকে এর সাথে যুক্ত করতে পারি, আমরা দেখাতে পারি যে কিভাবে শুধুমাত্র অ্যাক্টিংই একমাত্র জায়গা নয়, আরো অনেক জায়গা আছে, আরো অনেক এক্সপ্রেশনস আছে, এখানে টেকনোলজি আছে, তার সাথে ক্রিয়েটিভ ফ্যাকাল্টিজ অনেকগুলো জায়গা আছে, রাইটিং এর ব্যাপারটা আছে, ডিজাইনিং এর ব্যাপার আছে, কস্টিউমের ব্যাপার আছে, সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে যেগুলো কিন্তু থিয়েটারও শিখতে হয়। তাহলে ওয়াই নট, কেন এই ব্যাপারগুলো কেন এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে পারবে না, এই স্কিলটা কেন পারবে না? আমরা যদি কারিকুলামে এই ধরনের কিছু কারেকশনের ভিতর থেকে নিয়ে আসতে পারি, আমার কাছে মনে হয় তখন সরাসরি একটা ব্রিজিং তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে বলে আমার কাছে মনে হয়। কারণ একজন থিয়েটার স্টুডেন্টকে তো প্লে রাইটিং শিখতে হচ্ছে, তাহলে কেন কন্টেন্ট রাইটিংটা কেন এর সাথে যুক্ত হচ্ছে না? টিভিসি ওবিসি এর যে কন্টেন্ট রাইটিং এর যে ব্যাপারটা আছে, কেন ড্রামা প্লে তৈরি করা, টিভি ড্রামার জন্য কেন এটা হবে না? এরকম ভাবে কিন্তু আমরা পুরো ব্যাপারটাকে ইনক্লুড করতে পারি, পুরো দৃষ্টিভঙ্গিটাকে আরো একটু ওয়াইডার করতে পারি। পারফরমেন্স যেহেতু একটা ওয়াইডার একটা এরিয়া, তার ভিতরে থিয়েটার একটা অংশ মাত্র, তাহলে থিয়েটারটাকে এর সাথে কিভাবে ডিসেমিনেট করতে পারি, ছড়িয়ে দিতে পারি স্কিলটাকে, সেই জায়গা থেকেই আসলে মনে হয় আমরা খুবই ঋদ্ধ হয়েছি আপনাদের এই আলোচনা থেকে। আমাদের সময়টাও প্রায় শেষ হয়ে এসছে। লিপন ভাই, শেষ করার আগে একটা কথা, যে এই যে আমরা কেন প্লে রাইটিং এর কথা বললেন, ক্রিয়েটিভ রাইটিং এর কথা বললেন, কেন তাহলে কন্টেন্ট রাইটিং ও নয়? কিন্তু ঘটনা হচ্ছে আসলে যে আমাদের সময়সীমা 4 বছরের মধ্যে অনার্স শেষ করতে হয়, 1 বছরের মধ্যে মাস্টার্স শেষ করতে হয়। এখন এই 4 বছরের মধ্যে আবার 8টা সেমিস্টার শেষ করতে হয়, প্রতি বছরে 2টা সেমিস্টার, একটা সেমিস্টার আবার অনেকগুলো বন্ধ থাকে, ক্লাস হয় সপ্তাহে 5 দিন, 5 দিনের মধ্যে আবার দেখা যাচ্ছে যে আপনার মানে প্রতি 1 মাস 2 মাস পরে পরে বড় বড় বন্ধ আসে। এই যে এই সমস্ত সময়কে আপনার মাথায় রেখে আপনি যে শুধু মানে আমাদের কারিকুলামে বা আমাদের পাঠ্যসূচিতে পরিবর্তন আনলেই যে কাজ হয়ে যাবে তা না, কিন্তু প্রত্যেককে এই এক একটা দিশাটা ধরিয়ে দেয়া, এটা বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয়। মানে সবকিছু তো আসলে মানে সুযোগটা তৈরি করে দেওয়া সম্ভব না, কিন্তু যে ক্রিয়েটিভ রাইটিং পারে, যে নাটক লিখতে পারে, সে কিন্তু কন্টেন্ট রাইটিং লিখতে সমর্থ হবে বলেই আমার ধারণা। যে নাটক মঞ্চে ডিরেকশন দিতে পারে, সে টেলিভিশনে ডিরেকশন দিতে পারবে, যে অভিনয় মঞ্চে করতে পারে, সে টেলিভিশনে ফিল্মে বেতারে অভিনয় করতে সক্ষম হবে, কারণ তার এখানে বাচিকটা প্রস্তুত হচ্ছে, তার কণ্ঠ প্রস্তুত হচ্ছে, তার স্বরগ্রাম প্রস্তুত হচ্ছে, সে বুঝতে পারছে কোন জায়গা থেকে কিভাবে কথা বললে আমার কথার হ্যাঁ মেথড অ্যাক্টিং জানছে। তো এইসব ডিজাইন সে যখন মঞ্চে করছে, সেই ডিজাইনটা যখন সে স্ক্রিনে করতে যাবে,
তখন কিন্তু তার ডিজাইনটা একটু পরিবর্তন, বা ওই স্ক্রিনের জন্য সে আলাদা করে নিজে চেষ্টা করে, কষ্ট করে, সে নিজে পরিশ্রম করে যদি তার জীবিকাটা সে নির্ধারণ করতে চায় আমি স্ক্রিনেই করব এবং থিয়েটারেও করব, তাহলে তার কিন্তু নিজে থেকে আরেকটু বেশি পড়তে হবে, পড়ার ভিতর দিয়ে বা জানার ভিতর দিয়ে। তাহলে সুদীপ আপনার কি মনে হয় না যে এই যে একটু কষ্টের কথা বললেন, এই কষ্টের জায়গাটা যে আমরা যদি একটুখানি কোর্স কারিকুলামে ওই লিঙ্কটা ধরিয়ে দিতে পারি, অবশ্যই যে ওই কষ্টটা একটু কমিয়ে দিতে পারি, তাহলে কি হয়? মানে নিশ্চয়ই সেটা তো অবশ্যই আমি একমত, যে এখানে তাকে যেন ওই সূত্রগুলো ধরিয়ে দেওয়া, যে এইখানে ডিজাইনটা করা মানে ওইখানে ডিজাইনে পারঙ্গম হয়ে ওঠার একটা প্রাথমিক সূত্র। একদম শুরুতে আপনি বলেছিলেন, কি যে বলেছিলেন। হ্যাঁ না, একটা কথা অ্যাড করি, কিন্তু সময় আমি একদম কিন্তু একমত। আমাদের কারিকুলামকে আপনি বলছেন সেমিস্টার কম, সময় কম, সবই ঠিক আছে, কিন্তু আমার কন্টেন্ট রাইটিং এর জন্য আরেকটা সেমিস্টার বা কোর্স তো দরকার নাই। আমার স্মার্ট একটা কারিকুলাম দরকার, যেখানে আমার একটা রাইটিং কোর্সের মধ্যে আমি জানবো কিভাবে ডিফারেন্ট প্যাটার্নের রাইটিং শিখতে হয় বা করতে হয়, ফরম্যাটে যাবো। এরপর কিন্তু একজন শিক্ষার্থী নিজের উপরে ব্যাপারটা, মানে আমার এক কথায় বলতে গেলে আমাদের সমস্ত শিক্ষা ব্যবস্থায় লাইফ স্কিল শেখানো হয় না, প্র্যাগমেটিক কোনো জায়গায় শেখানো হয় না, শুধু থিওরি বেসড কারিকুলাম কাজ করবে না। ঠিক আছে, আমার মনে হয় যে আপনাদের দুজনের কাছেই কয়েক সেকেন্ডের জন্য যাচ্ছি, যে আমরা শেষ করব। আপনাদের শেষ কথাটা বলা, আপনারা শেষ কথাটা বললেই আমাদের আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করব। প্রথমে কেজি আপনার কাছে যাচ্ছি। আমি তো বারবার বললাম সুদীপদার স্লটও আমি আজকে পুরোটা নিয়েছি, কারণ আমার খুব ভালো লাগলো। আমি খুব গর্ব করি যে রিপনদা, সুদীপদা আমার বন্ধু, যারা এমন বন্ধু যারা আসলে প্রমাণ করছে এই প্রজন্মতে যে থিয়েটার ক্রিয়েটিভ একটা মাধ্যমকে আসলে পেশা হিসেবে নেওয়া যায়। এবং আমাদের যে আলোচনাগুলো, এই তর্কগুলো যে আমরা অফ স্ক্রিন করি, এই আলোচনাগুলো বারবার আসতে হবে, বারবার চলুক, আমরা বারবার এই তর্কগুলো করি, যাতে আমরা জানি এরপর থেকে আমাদের আসলে উপায়টা এখান থেকেই বের হবে, তর্ক থেকে। তো অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুদীপ আপনি। না, আমি প্রথমে মানে যারা দর্শক বা যারা শ্রোতা শুনছিলেন তাদের কাছে এবং আপনারা যারা আমন্ত্রণ করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি যে বারবার ইন্টারনেটের সমস্যার কারণে আমি আসলে বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম। কিন্তু দেখুন, এই যে ডিজিটাল ইন্ডাস্ট্রির কথা বলছি, ক্রিয়েটিভ মিডিয়ার সাথে ডিজিটালকে যুক্ত করা বা থিয়েটার এক্সপ্রেশনের সাথে, এই যে এইভাবে যদি ইন্টারনেট বারবার ফল করে তাহলে কিভাবে করবো? ইলেকট্রিসিটি যদি বারবার চলে যায়, ইন্টারনেট ফল করে, ওয়াইফাই থাকে না, ফোনটাও কাজ করে না, কারণ এখানে যেখানে যে বিল্ডিং এ আমি থাকি সেখানে ফোনের কানেকশন প্রায়ই ফল করে। তো এইভাবে করলে হয়তো মানে ডিজিটাল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের অনেক রকমের ঝামেলা তৈরি হয়। তবু আমাদের শিক্ষাটা দরকার, আমরা এখান থেকে অবশ্যই শিখবো এবং নতুন করে। আমি এখন ফোন থেকে আপনাদের সাথে কথা বলছি, যারা বারবার হাতে ফোন রেখে কথা বলছি, নড়ছে, প্লিজ সরি। তো আমি যেটা বলবো আসলে লিপন ভাই, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছি যেরকম একটা আলোচনা সূত্রপাত করেছেন, এবং ভবিষ্যতে সেটা যদি শিল্পকলা একাডেমিতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে একটি ওপেন ডিবেট বা ডিসকাশনের সুযোগ করা যায়, ডায়ালগের সুযোগ করা যায়, তাহলে আমরা আরো বেশি ঋদ্ধ হব। আর অবশ্যই আমাদের যেটা দরকার আসলে এখন, প্র্যাকটিস বেসড রিসার্চ। পড়াশোনাটাও যেন প্র্যাকটিস বেসড হয়, যেটা একটু আগে বলছিল প্র্যাগমেটিক, মানে আমরা শুধুমাত্র থিওরিটিক্যালি পড়ে যাচ্ছি। আমরা যা পড়বো সেটা হাতে কলমে শিখবো, বা আমরা যা পড়বো সেটা আমরা কাজটা করে শিখবো। ঠিক আছে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। খুবই ঋদ্ধ হলাম আজকের এই আলোচনা থেকে। এই আলোচনা আরো চলতে থাকবে। আপনার শেষ প্রস্তাবটাও আমরা গ্রহণ করলাম। আমাদের ইউনিভার্সিটির মধ্যে এই পক্ষ থেকে আমরা একটা ইনিশিয়েটিভ নিতে পারি কিনা আমরা সেটা কথা বলবো। অনেক সব বিশ্ববিদ্যালয় যেখানে নাট্যকলা রয়েছে সে সবাইকে যুক্ত করে কিভাবে এই আলোচনাটাকে একটা বড় সেমিনারের ভিতরে নিয়ে আসা যায় সেই চেষ্টাটা করব। সেরকম একটা প্রস্তাব আপনি রেখেছেন, সেটা পজিটিভলি নিচ্ছি। এই কথা বলে আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সবাইকে যারা সাপ্তাহিক অনুষ্ঠানটা আয়োজন কন্টিনিউ করে যাচ্ছেন। এই আলোচনা চলতে থাকুক, আমরা সমৃদ্ধ হই। এবং সর্বশেষ কথা হচ্ছে, শুধু দর্শক আপনারা যা ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে থাকুন, আমাদের সাথে যুক্ত হন। আমরা চেষ্টা করি সবাই সম্মিলিতভাবে এই বাংলাদেশকে একটা সমৃদ্ধ সাংস্কৃতিক বলয়ের ভিতরে কিভাবে নিয়ে আসতে পারি সেই চেষ্টাই আমাদের থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।